আন্তর্জাতিক চাপের মুখে তারেক রহমানের পদত্যাগ ভয়ঙ্করভাবে ফেঁসে গেল বিএনপি এবং মির্জা ফখরুল। এদিকে আগামী 6 মাসের ভিতরে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হতে পারে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে 6 মাসের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। প্রস্তুত থাকতে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার নির্দেশে মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশে ফিরবেন, নিশ্চিতভাবেই তিনি বাংলাদেশে ফিরবেন। কবে তিনি ফিরে যাবেন বাংলাদেশে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসাতে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে এক চাঞ্চল্যকর দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ। শেখ হাসিনার পরামর্শে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। অলরেডি বিভিন্ন টেলিগ্রামের মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনারা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। সো এখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জাস্ট কোরবানিদের পরে সর্বদা মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করা পাবে। আজকের এই ভিডিওতে একটা চমৎকার পরিসংখ্যান দেব। এই ভিডিও দেখার পর অনেকেই ভ্রু কুচকাবেন, অনেকেই নাক ছিটকাবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আশা করি এই ভিডিও দেখার পর অনেকের বোধ শক্তি উদয় হবে, এটা আমার বিশ্বাস। 5 আগস্টের পর আওয়ামী লীগকে একই সাথে অনলাইন কিংবা অফলাইন প্রত্যেকটা জায়গায় প্রাসঙ্গিক রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। আকাশের চন্দ্র সূর্য যেমন সত্য, একথাও চন্দ্র এবং সূর্যের মতোই সত্য। 5 আগস্টের পর থেকে রাজপথে ছাত্রলীগ যে ভূমিকা রেখেছে সেটার প্রশংসা করে শেষ করা যাবে না। এক্ষেত্রে ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। পাশাপাশি ঢাকা শহরের প্রত্যেকটা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন, তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। এবার আসেন অ্যাকচুয়াল পরিসংখ্যানে। ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের কতগুলা কমিটি আছে? আচ্ছা, সব সংগঠনের হিসাব বাদ দেন, শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এই 4টা সংগঠনের হিসাব করি, কারণ এই 4টা সংগঠন সবসময় মূল ভূমিকায় থাকে। আমি আবারও বলছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 4টা বৃহৎ সংগঠন। ঢাকা মহানগর উত্তরে সর্বমোট থানা কয়টি জানেন আপনারা? যেমন উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, তুরাগ থানা, দক্ষিণ খান, উত্তর খান, খিলক্ষেত, বিমানবন্দর, গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা, কাফরুল, পল্লবী, মিরপুর, শাহালি, রূপনগর, দারুসালাম, আদাবর, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর এবং হাতিরঝিল। টোটাল থানা 22টি থানাতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের কমিটি আছে। এবং পাশাপাশি ঢাকা মহানগর উত্তরে ওয়ার্ড সংখ্যা 54টি এবং এই 54টি ওয়ার্ডেও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের কমিটি আছে। ঢাকা মহানগর উত্তরে কলেজ সংখ্যা আনুমানিক, যদি ভুল না করে থাকি, 9টির মতো, 10টি হতে পারে। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, বঙ্গবন্ধু কলেজ, আইএসটি কলেজ, হোমিওপ্যাথি কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সিরামিক কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মকবুল হোসেন কলেজ, গ্রাফিক আর্টস কলেজ, যদি ভুল না করে থাকি বাদ যেতে পারে। টোটাল 9টি কলেজ। এই 9টি কলেজ আমি বাদ দিলাম, এদেরকে হিসাবের মধ্যে রাখার প্রয়োজন নাই। এখন আসেন, সর্বমোট থানা থাকে 22টি এবং ওয়ার্ড থাকে 54টি। শুধু থানা এবং ওয়ার্ডের হিসাব যদি করি তাহলে টোটাল ইউনিট দাঁড়ায় 76টি, অর্থাৎ 76 জন সভাপতি এবং 76 জন সাধারণ সম্পাদক। টোটাল 152 জন, আমি 52 জন বাদ দিলাম, তার মানে 100 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক টোটাল 76টি ইউনিট থেকে আমি ধরে নিলাম। এবং এই যে 100 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক, যারা মোটামুটি সবাই সচ্ছল অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে, তারা মোটামুটি অনেকটাই প্রভাবশালী বিগত 15 বছরে ছিলেন, এটা তো অস্বীকার করতে পারবেন না। 150 জনের মধ্যে 100 জন মোটামুটি প্রভাবশালী ছিলেন, এটা সত্য কথা। শুধুমাত্র একটা সংগঠন, উদাহরণ যদি আমি ধরি ছাত্রলীগ, শুধুমাত্র 100 জন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়ে থাকে, তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, প্রত্যেকটা সংগঠনে যদি 100 জন করে সভাপতি এবং সাধারণ সম্পাদক থেকে থাকে, আছেন রানিং সচ্ছল, তার মানে টোটাল সংখ্যা দাঁড়ায় আওয়ামী লীগ 100 জন, যুবলীগ 100 জন, স্বেচ্ছাসেবক লীগ 100 জন, ছাত্রলীগ 100 জন, তার মানে 400 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক রানিং ঢাকা শহরে আছেন কাটছাট করে, শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরে। এবার আসা যাক ঢাকা মহানগর দক্ষিণ। ঢাকা মহানগর দক্ষিণের ক্ষেত্রে কলেজের হিসাব আমি বাদ দিলাম উত্তরের মতো। ঢাকা মহানগর দক্ষিণে থানার সংখ্যা 27টি, যেমন রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, ওয়ারি, সূত্রাপুর, কোতোয়ালি, লালবাগ, চকবাজার, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, ডেমরা, সবুজবাগ, খিলগাঁও, বংশাল, গেন্ডারিয়া, রমনা মডেল, মুগদা, রামপুরা, শাহজাদপুর এবং সূত্রাপুর। পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণে ওয়ার্ডের সংখ্যা 75টি। তাহলে ঢাকা মহানগর দক্ষিণে 27টি থানা এবং 75টি ওয়ার্ড। শুধুমাত্র থানা এবং ওয়ার্ডের হিসাব করলে মোট ইউনিট সংখ্যা দাঁড়ায় 102টি। 102টি ইউনিট বাদ দেন, আমি ধরলাম এখান থেকে 50টি ইউনিট পাওয়ারফুল, তাহলে 50টি ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা 100 জন, যারা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে সচ্ছল। এখন শুধুমাত্র ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি ঢাকা মহানগর দক্ষিণে 100 জন থেকে থাকে, সেক্ষেত্রে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগ, তার মানে আরো 300 জন। ছাত্রলীগের 100 জন, বাকি 300 জন, 400 জন। অর্থাৎ ঢাকা মহানগর উত্তরে 400 জন, ঢাকা মহানগর দক্ষিণে 400 জন। শুধুমাত্র ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ
দক্ষিণ মিলিয়ে অনেক কাটছাট করার পর এই সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ালো 800 জন। মনে রাখবেন এটা কিন্তু অনেক কাটছাট করে হিসাব করা। এখানে শুধু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিয়ে হিসাব ধরেছি। আরো বহু সংগঠন আছে, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, উলামা লীগ, এছাড়াও আরো অন্যান্য পেশাজীবী সংগঠন আছে যেগুলোর হিসাব আমি এখানে ধরিনি। এবার আসেন ঢাকা শহরে মোট কয়টি বিশ্ববিদ্যালয় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, টোটাল দাঁড়ায় 7টি বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হিসাব আমি বাদ দিলাম। এক্ষেত্রে সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 7টা বিশ্ববিদ্যালয়ে 2 জন করে, মোট 14 জন। এবার হিসাব করেন ঢাকা শহরের ঐতিহ্যবাহী 7 কলেজ, যেমন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, সরোয়ার্দী কলেজ এবং মিরপুর সরকারি বাংলা কলেজ। এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা 2 জন করে, মোট দাঁড়ায় 14 জন। এবার আসেন ঢাকার সংসদীয় আসন। ঢাকায় মোট সংসদীয় আসন সংখ্যা 20টি, তার মানে 20 জন রানিং সংসদ সদস্য ঢাকায় ছিলেন। এর সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, যুবলীগের কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের মূল কমিটি, এর সাথে 7 কলেজ এবং 7 বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক প্রভাবশালী নেতা ছিলেন। উদাহরণ হিসেবে আমরা সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ধরলাম, আরো 50 জন। এবার সর্বমোট হিসাব এক নজরে দেখে নেওয়া যাক। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মিলিয়ে 4টি সংগঠনের রানিং সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 800 জন। 7 কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 14 জন। 7 বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 14 জন। তৎকালীন সংসদ সদস্য 20 জন। সর্বমোট রানিং প্রভাবশালী নেতা 848 জন, ধরে নিলাম 850 জন। এবং সকল ইউনিটের সাবেক প্রভাবশালী নেতা আরো 50 জন। সর্বমোট প্রভাবশালী নেতার সংখ্যা দাঁড়ায় 900 জন, যারা বিগত 15 বছরে দাপটের সাথে রাজনীতি করেছেন, ঢাকা শহর চষে বেরিয়েছেন। এই কথা তো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। আপনাদের সবার প্রতি আমার একটা আকুল আবেদন, একটা নিবেদন কিংবা একটা আহ্বান বলতে পারেন, ঢাকা শহরে নিজস্ব বলে থাকা নেতাকর্মীদের দিয়ে বিচ্ছিন্ন ঝটিকা মিছিল না করিয়ে আপনারা এই 900 জন প্রভাবশালী নেতা যদি একবার একটি বৃত্তে প্রবেশ করতে পারেন, সব গ্রুপিং ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলীয় নেতাকর্মীদের স্বার্থে একটা ছাতার নিচে আসতে পারেন না? এটা কি খুব কঠিন কাজ? একবারের জন্য আসা যায় না? সবকিছু ভুলে যান, শুধুমাত্র দেশের কথা চিন্তা করেন। আসা যায় না? স্রেফ একটাবার একত্রিত হয়ে দেখেন। বেশি না, আপনারা এই 900 জন নেতাকর্মী যদি প্রত্যেকে শুধুমাত্র 20 জন করে কর্মীর দায়িত্ব নেন, এখানে কর্মীর সংখ্যা দাঁড়াবে 18,000 জন, আরো কমিয়ে ধরলাম 15,000। কিন্তু এই 900 জনের মধ্যে অনেক সাবেক এমপি আছেন, মন্ত্রী আছেন, অনেক প্রভাবশালী নেতা আছেন যারা সাংগঠনিকভাবে এবং আর্থিকভাবে অনেক সচ্ছল ছিলেন। আপনাদের আর্থিক সক্ষমতা অনেক বেশি, আপনারা চাইলেই 50 জন এবং 100 জনের দায়িত্ব নিতে পারেন। সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে শুধুমাত্র ঢাকা শহরে কর্মীর সংখ্যা দাঁড়ায় 20,000 জন। সকল মান অভিমান ভুলে যান, দ্বন্দ্ব বিভেদ ভুলে যান, গ্রুপিং ভুলে যান। কয়েক ঘন্টার জন্য সবকিছু থেকে দূরে সরে গিয়ে এই 20,000 কর্মীদের রাজপথে একটা জানান দেন, একটা জোরালো কর্মসূচি দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই সরকারের ভিত নড়ে যাবে। তারেক রহমানের এই সরকারের ভিত নড়ে যাবে, আমি গ্যারান্টি সহকারে বলতেছি। বিশ্বাস করেন, 20,000 কর্মী, বেশি না, 20,000 কর্মী সংগ্রহ করা আপনাদের পক্ষে কোনোভাবে অসম্ভব কোনো বিষয় না। আপনাদেরকে সামনে এসে নেতৃত্ব দিতে হবে না, কর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দিবে। আপনারা জাস্ট অর্গানাইজ করেন, আপনারা জাস্ট পেছন থেকে পর্দার আড়াল থেকে সুসংগঠিত করেন, আপনারা অর্থনৈতিকভাবে সহায়তা করেন, একটা ছাতার নিচে নিয়ে আসেন। বিশ্বাস করেন, রাজপথে নামলে তারেক রহমান হার্ট অ্যাটাক করবে। আর এই 20,000 নেতাকর্মীর সাথে গলা মেলাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে কারা জানেন? ঢাকা শহরের রিক্সা চালকরা, দিনমজুররা, পাঠাও রাইড যারা করে তারা। এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ঢাকা শহরের মিনিমাম 50,000 রিক্সা চালক এই মিছিলে যোগ দেবে। লড়াইটা কিন্তু দীর্ঘমেয়াদী। একটাবার রিস্ক নিয়ে দেখেন, একবার, বেশি না, একবার। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে তাকিয়ে আছে, তৃষ্ণার্ত কাকের মতো তাকিয়ে আছে এক পশলা বৃষ্টির আশায়, এক গ্লাস পানির আশায়। আওয়ামী লীগ কখন আসবে তাদেরকে রক্ষা করবে? এই বঙ্গকে রক্ষার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো বিকল্প নাই, বঙ্গবন্ধু কন্যার যে কোনো বিকল্প নাই, সেটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। জ্বালানি সংকট, নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, পাশাপাশি হামের টিকা নাই, দেশ বিরোধী বাণিজ্য চুক্তি, সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের জাস্ট একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার। সিরিয়াসলি বলতেছি, একবার জানান দেন, 20,000 নেতাকর্মী ঢাকা শহরে উপস্থিত করেন, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন, সেখানে আপনারা গ্রুপিং বাদ দিয়ে কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে একটা অর্গানাইজ করেন, একটা প্রোগ্রাম। তারেক রহমান ভয়ে কাবাকাবি শুরু করবে। একটাবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, দেশের স্বার্থে যদি এইটুক স্যাক্রিফাইস করতে হয়, তাতে খুব বেশি ক্ষতি হবে বলে আমি মনে করছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 24-এর আন্দোলনে 5 আগস্ট গণভবন লুটপাট করা সেই পরিচিত মুখ কারিনা কায়সার আর আমাদের মাঝে নেই। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। কন্টেন্ট ক্রিয়েটরের আড়ালে বিদেশি শক্তির স্পষ্ট এজেন্ট এবং 5 আগস্ট গণভবনের নজিরবিহীন লুটপাটে অংশ নেওয়া বিতর্কিত কারিনা কায়সার আর নেই। শুক্রবার 15 মে দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের বেলুরের সিএমসি হাসপাতালে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার ফেলিউর এবং ফুসফুসে মারাত্মক সংক্রমণে ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চেন্নাইয়ে ফুসফুসের সমস্যার জন্য মেডিকেল গেছিল, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস মৃত্যুবরণ করেছেন। মাত্র 31 বছর বয়সে তার এই করুণ মৃত্যু অনেকের মনে শোকের ছায়া ফেললেও এর মধ্যে দিয়ে জাতির সামনে আবারও ফিরে এসেছে 2024 সালের 5 আগস্টের সেই কলঙ্কজনক কালো অধ্যায়। কারিনার এই অকাল মৃত্যু এমন এক সময়ে ঘটল যখন বাংলা আপামর জনতা ও সাধারণ শিক্ষার্থীদের চরম মোহভঙ্গ হয়েছে। আজ তারা পদে পদে উপলব্ধি করছে কিভাবে
বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করে আন্দোলনের নামে স্বাধীন বাংলাদেশের রূপকার ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত হয়েছিল। মানে বিদেশি এজেন্টরা কিভাবে এই আন্দোলনের চাঙ্গা করিয়া দেশপ্রেমিক শেখ হাসিনাকে মানে দেশরত্নকে কিভাবে ক্ষমতাচ্যুত করছে। দেশপ্রেমের মাসুল ও ডিপ স্টেট এর ব্লুপ্রিন্ট বাংলাদেশের ভূ রাজনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বরাবরই ছিলেন আপোষহীন। মানে যে সেন্ট মার্টিন যে নিতে চাইছিল এটা কিন্তু অনেকে বিশ্বাস করেছিল না যখন শেখ হাসিনা বলতো, কিন্তু এখন কিন্তু সেটা আসলে বাস্তবায়ন যে হইতাছে বা এরকম কিছু ঘটতেছে জনগণ এখন বুঝতে পারছে। সেন্ট মার্টিন দ্বীপ বিদেশি পরশক্তির হাতে তুলে না দেওয়ায় যে অকুতোভয় সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন মূলত তার চরম মূল্যই তাকে চুকাতে হচ্ছে, এটি আজ আর কোনো গোপন বিষয় নয়। সেন্ট মার্টিন তুলে যে দিতে না তুলে দেওয়ার কারণে যে সমস্যাটা পড়ছে তিনি শেখ হাসিনা তার মাসুলটাই কিন্তু আজকে চুকাইতেছে। বরং সচেতন মহলের কাছে দিবালোকের মতো স্পষ্ট শেখ হাসিনাকে হটাতে, শেখ হাসিনা যে হটাই বেলায় কাজ করছে এটা এখন স্পষ্ট। মার্কিন ডিপ স্টেট যে ক্ষুণ্ণ ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, কারিনা কাইসারের মতো সোশ্যাল মিডিয়ার তথাকথিত ইনফ্লুয়েন্সার ছিলেন সেই জালের স্পষ্ট এজেন্ট। আপনি চিন্তা করেন, কারিনা কাইসার যে কন্টেন্ট ক্রিয়েটর যে তারাই কিন্তু এগুলো প্রচার করছে, তারাই যে সফট এজেন্ট এটাই কিন্তু বলছে। বিদেশি ডলারের বিনিময়ে তরুণ প্রজন্মের মগজ ধুলাই করে তারা দেশে বা ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করেছিল, তার চরম খেসারত আজ পুরো জাতিকে দিতে হচ্ছে। তারা যে একটা মানে মগজ ধুলাই দিছিল জনগণকে দিয়া আজকে দেশপ্রেমিক দেশরত্ন শেখ হাসিনাকে হটাইছে, আজকে কিন্তু জনগণ তার খেসারত কিন্তু আজকে দিতেছে, মানে পদে পদে বিপদে পড়তেছে। আজকে সেই বিপদ কিন্তু চুকাইতেছে কে? বাংলার জনগণ। ইতিহাসের চাকা কখনো থমকে থাকে না। আজ 17 মে বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের এই দিনে স্বজন হারানোর সীমাহীন বেদনা বুকে চেপে সব বাধা বিপত্তি উপেক্ষা করে প্রিয় মাতৃভূমিতে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, প্রকৃতি অঝরে কেঁদেছিল, যেন সেই কান্না ছিল দীর্ঘদিনের পরাধীনতা আর শোকের অবসান। বাংলার মানুষ সেদিন পেয়েছিল তাদের আশার আলো, গণতন্ত্রের নতুন দিশারি। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন প্রশ্ন জাগে, শেখ হাসিনাই কেন বাংলাদেশের উন্নয়নের একমাত্র কাণ্ডারি? কেন আজ শেখ হাসিনাহীন বাংলাদেশ দিশেহারা? কেন সাধারণ মানুষ আবার তার ফেরার প্রতীক্ষা করছে? আজ আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনার সেই জাদুকরী নেতৃত্ব, যা তলাবিহীন ছুরির অপবাদ ঘুচিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আর আপনাদের সঙ্গে আছে আমি সাজ্জাদ কাদির। আশা করব আপনারাও শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 এই সময়কাল ছিল বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণের স্বর্ণযুগ। গত 16 বছরে বাংলাদেশে যা ঘটেছে তা আগে কেউ কল্পনাও করতে পারেনি। পদ্মা সেতু, এটি কেবল ইট পাথরের সেতু নয়, এটি আমাদের আত্মমর্যাদার প্রতীক। নিজস্ব অর্থায়নে নির্মিত 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে সরাসরি সংযুক্ত করে অর্থনীতির চাকা বদলে দিয়েছে। এর সুবিধাভোগী আমি নিজেও। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকার যানজট নিরসনে আধুনিক মেট্রো রেল এবং দ্রুতগতির এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাতায়াতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। বঙ্গবন্ধু টানেল, দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত এই টানেল চট্টগ্রামকে দিয়েছে ওয়ান সিটি টু টাউন এর গরিমা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশকে পারমাণবিক ক্লাবের সদস্য করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি। এগুলো কেবল প্রকল্প নয়, এগুলো ছিল এক একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন। কিন্তু বাংলাদেশের মতো নেতৃত্বহীন একটা দেশে এত এত বড় বড় প্রকল্প কই? আমরা বাকি সময়, এই যে 55 বছরের স্বাধীন বাংলাদেশে বাকি সময় তো আরও শাসক ছিলেন, আমরা তাদের হাতে তো পাইনি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তাকে এগুলো করতে সুযোগ দেওয়া হয়নি। 3.5 বছরের মধ্যে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের সব কিছুর গোড়াপত্তন হয়েছিল। কেবল শুভ সূচনা করে তিনি কাজ করবেন, কিন্তু তার আগেই তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। যার কারণে আমরা তার কন্যার হাতে বঙ্গবন্ধু যেগুলো শুরু করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেগুলো এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গেছেন। শেখ হাসিনা কেবল কংক্রিটের উন্নয়ন করেননি, তিনি কাজ করেছেন মানুষের হৃদয় নিয়ে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার নেওয়া কর্মসূচিগুলো আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গৃহহীন কেউ থাকবে না, এই দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি চালু করেছেন আশ্রয়ণ প্রকল্প। লাখ লাখ ভূমিহীন পরিবার আজ নিজের জমিতে পাকা ঘরে ঘুমান। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ
পুনর্বাসন কর্মসূচি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি এনেছেন একটি বাড়ি একটি খামার প্রকল্প। তার দূরদর্শী চিন্তার ফসল কমিউনিটি ক্লিনিক, যা প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক অনন্য মডেল। আজ এটি জাতিসংঘে শেখ হাসিনা মডেল হিসেবে স্বীকৃত। সাথে আছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার মতো বিশাল সামাজিক নিরাপত্তা বলয়। এই মানবিকতা আর মমত্ববোধই তাকে জনগণের আপনজনে পরিণত করেছিল। একজন রাষ্ট্রনায়কের দূরদর্শিতা বোঝা যায় তার বৈদেশিক নীতিতে। ভারতের সাথে দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যাগুলো সমাধানে তিনি যে সাফল্য দেখিয়েছেন তা ইতিহাসে বিরল। স্থল সীমান্ত চুক্তি 2015 সালে দীর্ঘ 4 দশকের ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে তিনি বাংলাদেশের মানচিত্রহীন মানুষের মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করবার সুযোগ করে দিয়েছেন। তিনি বাংলাদেশের মানচিত্রে নতুন ভূখণ্ড যুক্ত করেছেন। গঙ্গার পানি বন্টন চুক্তি 1996 সালে তিনি নিশ্চিত করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্সা। এবছর তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। এখন ক্ষমতায় বিএনপি সরকার এই গঙ্গার পানি বন্টন চুক্তিটায় যথাযথ আমাদের অধিকার অনুযায়ী করে দেখাক, আমরা সাধুবাদ জানাবো, করে দেখতে চাই। এই ডিসেম্বরে ম্যাচ শেষ হতে যাচ্ছে, সেটি এখন আমরা দেখার অপেক্ষায় আছি। সমুদ্র সীমা জয়, ভারত ও মিয়ানমারের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে 1,18,813 বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র সীমা অর্জন করে তিনি ব্লু ইকোনমির দুয়ার খুলে দিয়েছেন। একই সাথে পার্বত্য চট্টগ্রামে 2 দশকের সংঘাতের অবসান ঘটিয়ে 1997 সালের শান্তি চুক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটি উপাধি লাভ তাকে বিশ্ব নেতার আসনে বসিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছেন। আজ ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং ফ্রিল্যান্সিং খাতের বিকাশ তারই অবদান। একসময় বিদ্যুৎ ঘাটতির দেশ আজ শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায়। বৈজ্ঞানিক চাষাবাদের মাধ্যমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতি তিনি 35তম রেখে গিয়েছিলেন। স্বল্পোন্নত দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল দেশে উত্তরণের পথে। এই যে ধারাবাহিক প্রবৃদ্ধি, এই যে স্থিতিশীলতা, এটি শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক। তাহলে কেন আজ শেখ হাসিনার বাংলাদেশ দিশাহারা? কারণ এই বিশাল উন্নয়নের কর্মযজ্ঞ আর নিরাপত্তার যে চাদর তিনি বুনেছিলেন তা আজ বড় বেশি অনুভূত হচ্ছে। কেন তিনি আবার ক্ষমতায় ফিরবেন? কেন বাংলাদেশ তার অপেক্ষা করছে? উত্তরটা খুব সহজ। উন্নয়নের যে কাণ্ডারে এক হাতে শক্তিতে রূপান্তর করেছেন এবং অন্য হাতে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন, তার বিকল্প কেবল তিনিই। ইতিহাস সাক্ষী দেয়, যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো জাতি তার গন্তব্যে পৌঁছাতে পারে না। বাংলাদেশ তার প্রিয় নেতৃত্বকে সবসময় মনে রাখবেই। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতি রইল গভীর শ্রদ্ধা। বাংলার মানুষের বিশ্বাস আবারও আলো আসবে, আবারও ইতিহাসের চাকা ঘুরবে এবং শেখ হাসিনার হাত ধরেই সমৃদ্ধির পথে ফিরবে প্রিয় বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।